করোনায় প্রাণ গেছে ১২৫ চিকিৎসক সহ ১.৫ শতাধিক স্বাস্থ্যকর্মীর। ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র একজন। চট্টগ্রাম সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু। সুনামগঞ্জে পৌর নির্বাচনে মাইকবিহীন প্রচারে ব্যাপক সাড়া। রাজশাহীতে পুলিশের ১০ সদস্য বরখাস্ত। অনৈতিক কর্মকাণ্ড, জুয়া খেলা, মাদক ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। স্বাগত সমগ্র বাংলাদেশ। আপনাদের সাথে আছে আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। করোনায় প্রাণ হারিয়েছেন ১২৫ চিকিৎসক সহ ১৫০-র বেশি স্বাস্থ্যকর্মী, অথচ ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র একজন। সরকারি হাসপাতালে ৪২ স্বাস্থ্যকর্মীর নামের তালিকা হলেও বেসরকারি হাসপাতালে করোনায় মারা যাওয়া স্বাস্থ্যকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়নি এখনো। আর ৮,০০০-এর বেশি স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হলেও এখনও প্রণোদনা পাননি একজনও। মন্ত্রণালয়ের অবহেলার কারণেই ক্ষতিপূরণ ও প্রণোদনায় দেরি, বলছেন চিকিৎসক নেতারা। তারা এখন শুধুই ছবি। হেরে গেছেন অদৃশ্য এক ভাইরাসের কাছে। অন্যের জীবন বাঁচাতে তুচ্ছ করেছেন নিজের প্রাণ। গত বছরের ১৫ এপ্রিল চিকিৎসক হিসেবে প্রথম মৃত্যু ডাক্তার মঈনের। এরপর দিনে দিনে বেড়েছে সংখ্যা। তালিকায় এখন ১২৫ চিকিৎসক, ১৮ নার্স সহ ১৫০-র বেশি স্বাস্থ্যকর্মী। সরকারি ঘোষণা অনুযায়ী করোনায় মারা যাওয়া চিকিৎসকদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু এ পর্যন্ত পেয়েছেন মাত্র একজন। সরকারি হাসপাতালের ১০ চিকিৎসক, ৫ নার্স সহ ৪২ স্বাস্থ্যকর্মীর তালিকা হয়েছে। কোভিড হাসপাতাল, ১০০ বেডের জেলা সদর হাসপাতাল পর্যন্ত নন কোভিড হাসপাতালের কোভিড ইউনিটের মারা যাওয়া স্বাস্থ্যকর্মীরা ক্ষতিপূরণ পাবেন। করোনায় মারা যাওয়া উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। কাদের নাম পাঠানো হবে, ওরা কেন বাদ যাবে, এই নিয়ে ফিল্ডে কিছুটা অসন্তোষ কিন্তু এখনও আছে। তো এই কারণে হয়তো কিছুটা আমাদের ডিলে হয়েছে। আমাদের এই ব্যাপারটা একটু ক্লারিফিকেশনের জন্য মন্ত্রণালয়ের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ডেডিকেটেড হসপিটাল ছাড়াও তো অন্যান্য হসপিটাল, এদের নাম কি পাঠানো যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিছুটা আসলে কালক্ষেপণ হয়েছে। করোনায় দায়িত্ব পালন করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ২ মাসের বেসিক বেতনের সমান অর্থ প্রণোদনা হিসেবে দেওয়ার কথা থাকলেও এখনও তালিকায় হয়নি। এ পর্যন্ত ৮,১০০-র বেশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। মন্ত্রণালয় কোনোভাবেই যথেষ্ট আন্তরিক নয়, তারা এই বিষয়টা নিয়ে উদাসীন এবং তাদের মধ্যে যথেষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কেন প্রণোদনা পান নাই, ক্ষতিপূরণ পান নাই, এটা আমাদের কাছে বোধগম্য নয়। করোনা সংক্রমণের ১০ মাস পার হয়েছে। কবে মিলবে ক্ষতিপূরণ ও প্রণোদনা তা ঠিক করে বলতে পারছেন না স্বাস্থ্যমন্ত্রীও। যাদের কাগজ আমাদের হাতে চলে আসছে সব আমরা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি। আশা করি তারা অল্প দিনে পেয়ে যাবে। সেটা আমি বলতে পারবো না, কেন এটা অর্থ মন্ত্রণালয় বলতে পারবে, বাট আমরা আশা করি তাড়াতাড়ি পেয়ে যাবে। মারা যাওয়া স্বাস্থ্যকর্মীদের পরিবারের কাছ থেকে নতুন করে ক্ষতিপূরণের আবেদন নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত জমা পড়েছে ১৫টি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দুপুরে শাহ আমানতের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন। বিকেলে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। প্রথম দিনে নগরীর পাহাড়তলী ও বায়েজিদ এলাকায় প্রচারণা চালানোর কথা রয়েছে তার। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। করোনার কারণে প্রায় ৯ মাস বন্ধ থাকার পর আগামী ২৭ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটার্ন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আর
পাশাপাশি নির্বাচনে ভোটাররা কি বলছেন, তাদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন আপনি? দেখুন, প্রায় 7 থেকে 8 মাস পরে আজকে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রচার প্রচারণা সেটি শুরু হয়েছে। আজকে দুপুরে চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে রেজাউল করিম চৌধুরী, যিনি ডাক্তার সাদাত হোসেন, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, এবং পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন রেজাউল করিম চৌধুরী, তিনি তার বদ্রারস্থ যে বাসভবন সেখান থেকে আসলে প্রচার প্রচারণা শুরু করেছেন। তারা সেখানে নামাজ পড়ে তারপরে আনুষ্ঠানিকতা শুরু করেছেন। ইতিমধ্যে ডাক্তার সাদাত কোতোয়ালি এলাকার বেশ কিছু এলাকা সকালে তিনি গণসংযোগ করেছেন। এখন বিকেলবেলা আমরা এখন যে জায়গাটিতে আছি এটি আসলে পাহাড়তলী ওয়ার্ডের কাছাকাছি। এখানে রেজাউল করিম চৌধুরী গণসংযোগ চালানোর কথা রয়েছে। আমরা জেনেছি তিনি ইতিমধ্যে দন্ত্রীহাট এলাকায় পৌঁছেছেন এবং সেখানে গণসংযোগ চালাচ্ছেন। আমরা বিএনপি প্রার্থী যিনি, তিনি আসলে সরকারে দাবি করেছেন যদি ভোট কেন্দ্রে মানুষ নির্বিঘ্নে যেতে পারে তাহলে আসলে বিএনপির এবার জয় হবে। এই নিয়ে আসলে কোনো সংশয় তাদের কাছে নেই। অপরদিকে আসলে আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন এবং সাধারণ মানুষ যারা আছে তারা বলছেন যে আসলে ভোট কেন্দ্রে অতীতে যেরকম সুষ্ঠু একটি পরিবেশ ছিল, এইবারও আসলে সুষ্ঠু পরিবেশেই আগামী 27 তারিখ যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। সেটি নিয়ে আসলে কারো কোনো ধরনের হাকুদাস করার কিছু নেই। তারা মনে করছেন যে ভোট কেন্দ্রে গিয়ে প্রতিটি মানুষ নির্বিঘ্নে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তার মধ্য দিয়ে স্বাধীনতার সপক্ষে যে শক্তি সেটিকে তারা উত্তোলন করে তুলে আনবেন। তো এই মুহূর্তে আসলে আমরা আছি চট্টগ্রাম অক্সিজেন এলাকায়। আমরা কিছুক্ষণ পরেই যে নন্দীরাট, যেখানে রেজাউল করিম চৌধুরী তার প্রচার প্রচারণা চালাচ্ছেন, পাশাপাশি ডাক্তার সাদাত হোসেনের যেখানে যেখানে প্রচার চালাচ্ছে সেখানে আমরা যাব। এবং সেখানে ইতিপূর্বে সকাল আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে দীর্ঘদিন পর আসলে করোনার যে জাল সেটি থেকে মুক্ত হয়ে মানুষজন অনেকটা উৎসবের আমেজ হিসেবে তারা বিষয়টিকে বেছে নিয়েছেন। আমরা দুই প্রার্থীর সঙ্গে দেখেছি প্রচুর মানুষ এখনও সেরকমটি আছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আগামী 27 জানুয়ারি যে নির্বাচন তার প্রচার প্রচারণা সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। মাইক ছাড়াই প্রচারণা চালিয়ে নজর কেড়েছে সুনামগঞ্জ সদর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রার্থীরা। শব্দ দূষণ এড়াতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন আর বিলি করছেন প্রচারপত্র। নির্বাচন এলেই পাড়া মহল্লায় প্রচারণা চলে মাইক ও গান বাজনায়। প্রতিদিন একসঙ্গে একাধিক মাইকে প্রচারণায় শব্দ দূষণে অতিষ্ঠ হয় মানুষ। শব্দ দূষণ কমাতে সুনামগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রার্থীরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। প্রচারণা শুরুর আগে থেকেই 9 জন প্রার্থী মাইকিং না করার সিদ্ধান্ত নেন। যে শব্দ দূষণের যে বিষয়গুলো, এই বিষয়গুলো এমনিতে আমরা বেশি গুরুত্ব না দিলেও কিন্তু এই শব্দ দূষণের কারণে অনেক ক্ষেত্রে মানুষের মানসিক অবস্থাটা ব্যাহত হয়। তা আমরা যদি ভোটারদের কাছে যাই, ভোটারদের একদম গভীরে আমরা যেতে পারি, বাড়ি বাড়ি যেতে পারি, আমার মনে হয় আমাদের প্রচারণাটা অনেক ভালো হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়ার্ডের বাসিন্দারা অন্য ওয়ার্ড প্রার্থীদের প্রতিও আহ্বান জানিয়েছেন প্রচারণায় মাইক ব্যবহার না করার। 5 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন প্রার্থী তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এই মাইক যোগে তারা প্রচার করবেন না, কারণ এতে অনেকেরই পড়ালেখা, অসুস্থ রোগীদের অসুবিধা হয়। নাগরিকদের শব্দ দূষণ থেকে রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই রিটার্নিং কর্মকর্তা। 5 নং ওয়ার্ডের এই কাউন্সিলর পদপ্রার্থীরা কেউ শব্দ দূষণের বিবেচনায় কেউ প্রচার মাইক বের করেননি। এটা এই ওয়ার্ডের সব সুদীজন এবং সকল নাগরিকেরা এটা ইতিবাচক হিসাবে নিয়েছেন। ধন্যবাদ যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ প্রচারণার জন্য যদি মাইক ব্যবহার করা হয় তাহলে দেখা যায় এতজন প্রতিনিধির মাইক বেরোলে ঘরে এটা একটা আসলে একটা শব্দ দূষণ। সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন, আর কাউন্সিলর পদে 49 এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 13 জন প্রার্থী লড়ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, মাইক গান বাজনা ছাড়া নির্বাচনী প্রচারণার বিষয়ে ভোটাররা কি বলছেন, আর এ নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া রয়েছে এলাকায়? দেখুন, আমরা যখন সারা দেশের দেখি তখন কিন্তু নির্বাচন এলে কিন্তু মাইকের প্রচারটাই সবচেয়ে মুখ্য মনে করে প্রার্থীরা। তো এর ব্যতিক্রম কিন্তু সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে 5 নম্বর ওয়ার্ডে। তো এই ওয়ার্ডে কিন্তু 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার ফলে কিন্তু 9 জন যদি মাইক বের করতো একসাথে এই ছোট একটি ওয়ার্ডে তাহলে কিন্তু মানুষের একটা অনেক সমস্যা হতো। তো এই চিন্তা করে এবং শব্দ দূষণের যেন না হয় এবং মানুষের যেন কোনো সমস্যা না হয় চিন্তা করে যে 9 জন কাউন্সিলর প্রার্থী রয়েছে
রয়েছে তারা কিন্তু ঐক্যমতের ভিত্তিতে তারা একটা অঙ্গীকার করেছে তারা মাইকের ব্যবহার করবেন না। তারা কিন্তু নির্বাচনের মনোনয়নপত্র কেনার আগেই কিন্তু এই অঙ্গীকার তারা করেছিল। তারপর নির্বাচনের যে প্রচার প্রচারণা শুরুর থেকে এখন পর্যন্ত আমরা দেখছি এই ওয়ার্ডে কিন্তু কোনো রকম মাইক ব্যবহার করছেন না। তো এই যে মাইক ব্যবহার করছেন না, এতে কিন্তু ভোটারদের যে প্রতিক্রিয়া যদি আমি বলি, ভোটাররা কিন্তু এই যে 9 জন কাউন্সিলরকেই কিন্তু তারা খুবই সাধুবাদ জানিয়েছেন এবং তাদের এই কাউন্সিলর 9 জন কিন্তু ভোটারদের মনের ভিতরে একটা আসলে জায়গা করে নিয়েছে। তারা কিন্তু ভোটাররা প্রত্যেকটা কাউন্সিলরের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়েছে। তো আমি আসলে একজন যে এই যে মাইক বন্ধ করে প্রচারণার যে মূল উদ্যোক্তা, যে এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং কাউন্সিলর পদপ্রার্থী গোলাম সাবেরিন সাবু, আমি তার সাথে কথা বলেছি যে এমন একটা উদ্যোগ নেওয়ার কারণটা কি। তিনি বলেছেন আসলে সারা দেশেই তো মাইক দিয়ে প্রচারণা করে, আমরা চাচ্ছিলাম একটি ব্যতিক্রমীভাবে যেন মাইক ছাড়াই যদি আমরা ভোটারদের কাছে যেতে পারি। আর তারা বলছেন যে আসলে মাইকিং ছাড়াও কিন্তু তারা আসলে ভোটারদের কাছে যেতে পারছেন এবং মাইক দিয়ে ব্যবহার করছেন না। এর ফলে কিন্তু যে প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছ থেকে আরও বেশি সহানুভূতি পাচ্ছেন বলে আমাকে তিনি জানিয়েছেন। তো আসলে আমি এই বিষয়ে আরও যে সুনামগঞ্জের যে সুধী সমাজ রয়েছে তারা কিন্তু সবাই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। কুষ্টিয়ার মিরপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত হয়েছে। এই ঘটনায় ওই 2 কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে 2 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলর প্রার্থী রিপন আলী এবং নজরুল মল্লিকের সমর্থকদের বৃহস্পতিবার রাতে প্রথম দফা সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জেরে আজ সকাল 9টার দিকে আবারও 2 দলের সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। আহতদের সবাইকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনায় কাউন্সিলর প্রার্থী রিপন আলী এবং নজরুল মল্লিককে আটক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। হকি স্টিক, হাত পুরুল, বড় ছুরি, তারপরে এই বাঁশের লাঠি নিয়ে বসে আছে। তা আমার ভাইস্তি গিয়াস ইতিমধ্যে গেট খুলি বেড়া আছে, এই বেড়াইনির পরে ও ধরি মারা শুরু করেছে। ও ধরি মারা শুরু করলে আমার ছেলি পিয়াস ও বেড়া আছে, ওকে ধরি মারা শুরু করেছে। আমি ভ্যান নিয়ে আসছিলাম, আমার ভ্যানের থেকে নামাই 10-12 জন মারিয়ে কবরের ভিতর ফেলাই দিয়ে ওরা চলে গেছে, মরি। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 13 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,734 জনের। 181টি ল্যাবে 24 ঘন্টায় 13,681 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 785 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.74%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,20,690 জনে। সুস্থ হয়েছেন আরও 833 জন। এ নিয়ে মোট সুস্থ 4,65,279 জন। জুয়া খেলা, মাদক সেবন সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীতে পুলিশের 10 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশের 8 ও জেলা পুলিশের 2 সদস্য রয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, বুধবার গভীর রাতে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের একটি কমিউনিটি সেন্টারের দোতলায় জেলা ও মহানগর পুলিশের 8 সদস্য জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন করছিলেন। এ সময় বোয়ালিয়া থানা পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে 2 জন রাজশাহী মহানগর পুলিশের হাবিলদার, 4 জন কনস্টেবল ও জেলা পুলিশের কনস্টেবল 2 জন। এছাড়া অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বোয়ালিয়া মডেল থানার এএসআই বকুল হোসেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্যালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বোনের স্বামীর বিরুদ্ধে। গতরাতে মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোনের স্বামী হাবিবুল্লাহকে আটক করেছে পুলিশ। নিহত সুমন আহমেদ ছিলেন গার্মেন্টস কর্মী। পুলিশ জানিয়েছেন, গতরাতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বোনের স্বামী হাবিবুল্লাহ ও শ্যালক সুমনের মধ্যে বাঘ বিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাবিবুল্লাহ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন 2 নারী। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানিয়েছে, সকালে শাহজাদপুর উপজেলার পারকুলা এলাকায় হাটিকুমরুল থেকে পাবনাগামী একটি মালবাহী পিকআপ ভ্যান অপর একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রী নিহত হন। নিহতরা হলেন পারকুলা গ্রামের কাজল বেগম ও সালেহা বেগম। আহত 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে পুলিশ, তবে পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়। গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রত্যন্ত গ্রাম চন্দনপাট। গ্রামের সবাই বিদ্যুৎ শ্রমিক। বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে পঙ্গু হয়েছে 20 জনের বেশি শ্রমিক। প্রাণও হারিয়েছে অনেকে। সবার ঘরে আলো জ্বালানোর কাজ করলেও হতাহত এসব শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর কেউ নেই। সাঘাটা উপজেলার বোনারপাড়া সবুজ বাংলার মোড়। পল্লী বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঝুলে আছে একজন। আহত ব্যক্তির নাম আলামিন। তিনি গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকার আবু বকরের ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের বেশিরভাগ মানুষের পেশা বিদ্যুৎ শ্রমিক। এ কাজ করতে গিয়ে পঙ্গু হয়েছেন অন্তত 20 জন। ফরম্যান বলেছে যে লাইন বন্ধ আছে লাইনটা চালু দেয়। তা আমি যেমন যে এই পাশে তারটা ওই পাশে লাগাতেই আমার অবস্থা। আমার একটা ছেলে আছে, কিন্তু ছেলেটার আবার লেখাপড়া সে থেকে শেষ হয়ে গেছে। সে থেকে আমি অসহায়ের মধ্যে পড়ে আছি। আমার স্ত্রী অন্যের বাড়িতে কাজকর্ম করে নিয়ে। বিদ্যুৎ শ্রমিকের কাজ করে অপ্রাপ্ত বয়স্করাও। দুর্ঘটনার শিকার হন অনেকেই। এগুলা কাজের তো আর জীবনের জ্ঞান নাই, গুরুত্ব নাই কোনো, মানে আপনার কিছু হলে সেটা কেউ দায়িত্ব নিবে না। একই কাজ করতে গিয়ে আহত হয় দৃষ্টি প্রতিবন্ধী ফরহাদও। ফিরে আসতে বাধ্য হয় কাজ থেকে। ওনাকে বললাম, মামা আমি দেশে যাবো, আমার দাদি অসুস্থ বা আমার সামনে পরীক্ষা আছে। তো বলতেছে যে না, তুমি যদি এখন যাও তোমার স্যালারি দেবো না আমরা। দালালের প্রলোভন আর অভাবের কারণেই এমন ঝুঁকিপূর্ণ কাজ বেছে নিয়েছেন তারা। এ বিষয়ে সতর্ক নয় জনপ্রতিনিধিরাও। পল্লী বিদ্যুতে কাজ করতে যে অনেকের হাত হারাচ্ছে, পা হারাচ্ছে, তারপরও অর্থ যে মানুষের আসলে পেটের চাহিদার কারণেই কিন্তু তারা কাজে যোগদানটা করতেছে। এ বিষয়ে সচেতন নাগরিকদের বক্তব্য কি? এখানকার কলেজ ছাত্র, স্কুল ছাত্র এবং কৃষি শ্রমিকদেরকে কাজে লাগিয়ে তাদেরকে কম টাকা দিয়ে এখানকার কিছু ব্যক্তি তারা আজ কোটিপতি হয়েছেন। আহত ও নিহত বিদ্যুৎ শ্রমিকদের পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। যে কর্মচারীগুলো, লাইনম্যানগুলো এই দুর্ভোগের শিকার হয়ে অঙ্গহানি হয়েছিল, তাদেরকে আপনার শারীরিকভাবে অক্ষম বলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাদের প্রত্যেককে আমি আবার বিশেষ সুবিধায় তাদেরকে আবার চাকরিতে ফেরত আনি। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাঘাটা, গাইবান্ধা। বাজারে পেঁয়াজের দাম কমলেও এখনো চড়া চালের দাম। সরকারের আমদানির ঘোষণায়ও প্রভাব পড়েনি বাজারে। ভোজ্য তেলের দামও লাগামহীন। গত 5 মাসে লিটার প্রতি বেড়েছে অন্তত 22 টাকা, যা 25 বছরের মধ্যে সর্বোচ্চ। রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তগুলো এখন মুড়ি কাটা পেঁয়াজে ভরপুর। পাশাপাশি রয়েছে আমদানি করা পেঁয়াজ, তাই দামও সাশ্রয়ী। দেশি মুড়ি কাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। আমদানির পেঁয়াজের কেজি 20 থেকে 30 টাকা। দাম নাগালে হওয়ায় খুশি ক্রেতারা। বিক্রেতারা জানান, ভারতের পেঁয়াজ আসলে দাম আরও কমবে। যেভাবে দাম আছে এখন এভাবে যদি থাকে তাহলে আমাদের ক্রয়ের মধ্যে থাকবে, বাট এর থেকে যদি বেশি হয় তাহলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ইন্ডিয়ান পেঁয়াজ এখনো মনে হয় ঢুকে নাই, না ঢুকলে ঢুকে যাবে, 2-1 দিনের ভিতরে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে যাবে। তবে বাহিরের পেঁয়াজ আছে। এদিকে বাজার স্বাভাবিক রাখতে কয়েক দফা আমদানি শুল্ক কমালেও কমেনি চালের দাম। মিনিকেট চাল কিনতে গুনতে হচ্ছে প্রতি কেজি 65 থেকে 68 টাকা, আর মোটা চালের কেজি 50 থেকে 52 টাকা। ফলে চাল কিনতে নাবিশ্বাস সাধারণ মানুষের। আমরা যারা জব করি, তাই না, আমাদের যে স্যালারি বা যে তার অনুপাতে যদি চালের দাম এরকম হয়ে যায়, আমাদের তো সে অনুপাতে তো স্যালারি বাড়তেছে না। নিত্যপণ্যের বাড়তি চাপ সামলাতে বছরের শুরু থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। যখনই আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা দেয়, তখনই তারা অতি মুনাফা লাভের জন্য দেশে মূল্য বৃদ্ধি করে। কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে মূল্য পড়তে থাকে, তখন কিন্তু সাথে সাথে মূল্য হ্রাস পায় না। এটা বেশ সময় লাগে। এদিকে ক্রমেই বাড়ছে বোতলজাত সয়াবিন তেলের দাম।
5 মাসে লিটারের দাম বেড়েছে 22 টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে 19 ভাগ বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুখসাগর নামে নকল জাতের পেঁয়াজ চাষ করে বিপাকে পড়েছেন মেহেরপুরের শতাধিক চাষি। জমিতে পেঁয়াজ গাছ হলেও মিলছে না কাঙ্ক্ষিত ফল। ঠিক কত সংখ্যক কৃষকের ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত চাষিদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কয়েক বছর ধরেই ভারতের সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করে লাভ পাচ্ছিলেন মেহেরপুরের চাষিরা। গত বছর পেঁয়াজের দ্বিগুণ দাম পাওয়ায় এবার ব্যাপক হারে ওই জাতের পেঁয়াজ চাষ শুরু করেন তারা। 1 বিঘা জমিতে 35 থেকে 40 হাজার টাকা খরচ করে 1.5 থেকে 200 মণ পর্যন্ত সুখসাগর জাতের পেঁয়াজ পাওয়া যায়। তবে এবার বীজ রোপণের প্রায় 2 মাস পেরিয়ে গেলেও পেঁয়াজের গুটি বের হয়নি, তাই ফলন নিয়ে অনিশ্চয়তায় চাষিরা। যদি ভালো পেঁয়াজ হতো আমাদের এতদিন এই সাইজের গুটি চলে আসতো, বুঝলেন। আর এই হচ্ছে ধরেন অবীজ, এই পেঁয়াজে কোনো ফলন হবে না। আমরা এখন মার্ডার, এখন ইতে আমরা সুখসাগর বলে নিয়েছি, এটা 8 নম্বরের ফলন হয়, এটা 2 নম্বরের ফলন হবে। কোনো চাষি আমরা ব্যবসায়িক পাবো না যে এই জিনিসটা নিয়ে নেবে। সুখসাগরে যে ফলন হবে এই সাদা পেঁয়াজি ফলনও হবে না, বাজারে দামও পাবে না, সেক্ষেত্রে কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় পেঁয়াজ চাষ হয়েছে 3.5 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রার চেয়ে 500 হেক্টর বেশি। কিছু কিছু এলাকায় কৃষক যারা তারা বলছিল যে এরকম কন্দ ফরমেশন হচ্ছে না, এবং সেই বিষয়টা আমাদের নজরে আছে। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সুখসাগর জাতের পেঁয়াজের বীজ মূলত ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এনে চাষিদের কাছে বিক্রি করে ভ্রাম্যমাণ বিক্রেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বুধবার থেকে সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা, আর আগ পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকায় শীত অনুভূত হবে না জানিয়েছে আবহাওয়া অফিস। আফগানিস্তান এলাকায় অবস্থানরত পশ্চিমা গোলযোগ সাইবেরিয়ার ঠান্ডা বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত করায় গত কয়েকদিনের মতোই রাজধানী সহ সারা দেশে কিছুটা গরম অনুভূত হতে পারে। তবে গোলযোগ কেটে গেলে মাসের শেষে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলছেন আবহাওয়াবিদরা। পৌষ মাসের শেষ 10 দিনে এসেও শীতের দেখা নেই এবছর। মধ্য শীতে কনকনে ঠান্ডার বদলে উষ্ণ আবহাওয়া রাজধানীতে। দিনের বেলা রোদের তীব্রতায় ঘামছেন অনেকে। শীতের শুরুতে পাওয়া জাকালো ঠান্ডার ভাবটা একেবারেই নেই। আফগানিস্তান অঞ্চলে আবহাওয়ার পশ্চিমা গোলযোগের প্রভাবে দেশে বুধবারের আগে কমবে না তাপমাত্রা। গত বছর থেকে টেম্পারেচার এবার এই সময় অনেক বেশি। এটা মেন কারণ হচ্ছে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কন্টিনিউ করতেছে আফগানিস্তান ওইসব জায়গাতে। এই কারণে যে ঠান্ডা বাতাস, যেটা আমরা বলি যে সাইবেরিয়ান উইন্ড বা আপারে ঠান্ডা বাতাস, ওরা ঢুকতে দিচ্ছে না। এটা লাস্ট 7 দিন থেকে একইভাবে অবস্থান করছে, এবং এটা আমরা আশা করছি হয়তো আগামী আরও 3-4 দিন এরকম টেম্পারেচার থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। বুধবার থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পাশাপাশি রাজধানীতেও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে বিশেষ করে আপনার রংপুর ডিভিশন, কুড়িগ্রাম ওইসব জায়গায় ঘন কুয়াশা শুরু হয়ে গেছে, হয়তো কিছুটা কুয়াশা বেড়ে যাবে। আর যেটা হবে যে কোল্ড ওয়েভ আমরা যেটা আশা করছি এই সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ আপনার 12-13 তারিখ থেকে কোল্ড ওয়েভ শুরু হবে প্রথম মৃদু আকারে, তারপর এটা বিস্তার লাভ করবে হয়তো মৃদু থেকে মাঝারি। তবে ওইরকম সিভিয়ারিটি আপাতত আসবে না। এ মাসের শেষে দেশে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বিভিন্ন অঞ্চলে চলছে খেজুরের গুড় তৈরির মৌসুম। নিজেদের তৈরি গুড় নিয়ে হাটে যাচ্ছেন গুড় প্রস্তুতকারকরা, আর ব্যাপারীরা তা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। তবে অনেক এলাকায় খেজুর গাছ ও গাছির সংখ্যা কমে যাওয়ায় কমেছে গুড়ের উৎপাদন। রয়েছে গুড়ে ভেজাল দেওয়ার অভিযোগও। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হয় গাছ থেকে খেজুর রস সংগ্রহ। শীতের সকালে মাটির পাত্রে বিশেষ পদ্ধতিতে রস সংগ্রহ করেন গাছিরা। এই রস কখনো কাঁচা খাওয়া হয়, আবার কখনো এই রস থেকে তৈরি হয় গুড়, পাটালি কিংবা পিঠাপুলি। চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বসেছে খেজুর গুড়ের হাট। চুয়াডাঙ্গার পাশাপাশি এই হাটে আসেন কুষ্টিয়া ও ঝিনাইদহের গুড় প্রস্তুতকারকরা। তাদের তৈরি করা গুড় কিনে নিয়ে ঢাকা, পাবনা, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছেন ব্যাপারীরা। খেজুরের গুড় 80 থেকে 120 টাকা আর পাটালি 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার সোমবার 2টা হাট আসে, অনেক গুড় আমদানি হয়। বাজার মূল্যে কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় দিই, পাবনা, ফরিদপুর, বরিশাল। চুয়াডাঙ্গায় 2.5 লাখ খেজুর গাছ রয়েছে। এবছর জেলায় 2,500 টন গুড় উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এই সুনামটা আরও বৃদ্ধি পায়, যার জন্য আমরা কৃষি বিভাগ থেকে গাছিদেরকে উদ্বুদ্ধ করি যাতে তারা এই রসে কোনো রকম ভেজাল বা অন্য কোনো দূষিত পদার্থ না মিশায় এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যেন গুড়টা উৎপাদন করে। নড়াইলে 95 হেক্টর জমিতে রয়েছে খেজুর বাগান। সেখান থেকে বছরে প্রায় 800 মেট্রিক টন গুড় উৎপাদন হয়। তবে অপরিকল্পিতভাবে খেজুর গাছ কেটে ইট ভাটায় ব্যবহার এবং গাছিরা পেশা বদল করায় অনেকটা কমে গেছে খেজুরের রস ও গুড় উৎপাদন। খেজুর গাছ আগে ধরো বেশি ছিল, এখন ভাটায় যাচ্ছে, নানান জায়গায় চলে যাচ্ছে, এ জায়গায় বেছে ও জায়গায় বেছে, উৎপাদন তো নেই। এই সমস্যা সমাধানে অনাবাদি জমিতে খেজুর ও তালের চারা লাগানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খেজুর গাছ এবং তালের চারা লাগানোর জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে থাকি। আমরা চাই যে এই খেজুর চাষ আরও সম্প্রসারিত হোক। মেহেরপুরে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় যোগান দিতে হিমশিম খাচ্ছেন গুড় প্রস্তুতকারকরা। বেশিরভাগ গুড়ই আসছে অন্য এলাকা থেকে। তবে ভেজাল থাকায় এসব গুড় কিনতে আগ্রহী না ক্রেতারা। অবশ্য স্থানীয়ভাবে উৎপাদিত গুড় সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার মধ্যে প্রতিদিন 10,000-এর বেশি পর্যটক ভিড় করছেন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে। পাহাড়, পাথর আর স্বচ্ছ পানির কারণে খুব সহজেই প্রকৃতিপ্রেমীদের মন কাড়ে ভারতের সীমান্ত ঘেঁষা পর্যটন স্পটটি। তবে সেখানে এখনও গড়ে ওঠেনি রেস্টুরেন্ট, আবাসিক হোটেল সহ আধুনিক ব্যবস্থা। পর্যটন স্পটটির সুযোগ সুবিধা বাড়াতে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিজম বোর্ড। ধলাই নদের ঘাট থেকে নৌকায় চড়ে প্রায় 25 মিনিটের পথ। ভারত সীমান্তের শূন্য রেখায় পাহাড়, পাথর আর জলের সমন্বয়ে যেন সুবিশাল বিছানা। 2017 সালে পাহাড়ি ঢলে 10 একর জায়গা জুড়ে জমা হয় পাথরের স্তূপ। সেই থেকেই মনোরম সে দৃশ্য দেখতে সেখানে ছুটে যান হাজারো পর্যটক। ছুটির দিনগুলোতে পর্যটকের সংখ্যা দাঁড়ায় 15,000-এ। এখানে পাথরগুলো দেখলাম, খুবই ভালো লাগলো। পানির স্রোতগুলোও অনেক ভালো লাগলো। এখানে মনে হয় যে ভালো একটা রেস্টুরেন্ট দরকার, এখানে মনে হয় যে থাকার মতো একটা প্লেস, সুন্দর একটা প্লেস দরকার, তখন মানুষ আরো লোকজন আসবে। নতুন এই পর্যটন স্পটটিতে এখনো গড়ে ওঠেনি ভালো খাবারের দোকান কিংবা পয় নিষ্কাশন ব্যবস্থা। প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় নোংরা হচ্ছে পরিবেশ। পানির প্রবলেম আর এগুলা ওয়াশরুম হলে সবচেয়ে ভালো। বাচ্চাদের নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা, এগুলো দেখার বিষয় আছে। সাদা পাথর খুব সহজেই মানুষকে আকর্ষণ করেছে বলে মনে করেন ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা। তাই পর্যটকদের সুযোগ সুবিধা বাড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। ভোলাগঞ্জের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, কারণ ওখানে পানি এত স্বচ্ছ যে আপনি আসলে ওখানে ডুব দিয়ে গেলে আপনাকে দেখতে পারবে মানুষ। ওখানে আপনার মিনিমাম ফ্যাসিলিটিসটুকু আমরা পর্যটকদের জন্য করতে পারিনি, আসলে আমাদের ব্যর্থতা আছে ওখানটায়। তো আমরা এখন রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। করোনায় অভ্যন্তরীণ পর্যটন বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে পর্যটকদের অনুরোধ জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই সাদা পাথর। তবে এখানে রয়েছে পর্যটকদের নানা ধরনের সংকট। এসব সংকট দূর করার দাবি জানিয়েছেন ঘুরতে আসা পর্যটকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাদা পাথর, সিলেট। শেষ করব সমগ্র বাংলাদেশ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। করোনায় প্রাণ গেছে 125 চিকিৎসক সহ 1.5 শতাধিক স্বাস্থ্যকর্মী। ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র 1 জন। চট্টগ্রাম সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু। সুনামগঞ্জ পৌর নির্বাচনে মাইকবিহীন প্রচারে ব্যাপক সাড়া। রাজশাহীতে পুলিশের 10 সদস্য বরখাস্ত। অনৈতিক কর্মকাণ্ড, জুয়া খেলা, মাদক ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।